আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? রাফি, আমি শুধু তোমার পার্ট 38 নিয়ে এসে পড়ছি। তো শুরু করা যাক। আমি তোকে কাঁদাবো। আজকের শোধ আমি এমন ভাবে নিব যে তুই কেঁদেও কুল পাবি না। পরের দিন রাফি অফিসে যাওয়ার কিছুক্ষণ পরই মেঘলা অফিসে গেল। রাফি নিজের রুমে কাজ করছিল। মেঘলা রাফির কাছে যেতে চাইলো, জেনে এসে মেঘলাকে বাধা দিল। তাতে মেঘলা খেপে গেল। জেনে বলল, তুমি হঠাৎ অফিসে? স্যার ব্যস্ত আছেন, পরে এসো। তখন মেঘলা বলল, তোমার সাহস দেখে অবাক না হয়ে পারছি না, তুমি আমাকে পরে আসতে বলছো? তখন জেনি বলল, তুমি অফিসে কেন এসেছো? আমি জানি মেঘলা কি স্যারকে স্যারকে পাহারা দিতে, তাই না? কিন্তু কোনো লাভ নেই, তুমি সারাদিন বললো স্যার আমার পাশেই থাকবেন। তখন মেঘলা বলল, যত সব আজাইরা কথাবার্তা, তোমার পাশ থেকে আমি ওকে সরাতে চাইবো কেন? ফালতু কথা রেখে শরত সামনে থেকে বলে জেনিকে সরিয়ে দিল। মেঘলা রাফির রুমে ঢুকে গেল। রাফি বলল, আরে মেঘলা, তুই স্কুলে যাসনি? কিছু কি হয়েছে? হঠাৎ অফিসে আসলি যে? তখন মেঘলা বলল, আমি আসাতে কি তোর খুব অসুবিধা হলো? তখন রাফি বলল, ম্যাডামের মেজাজ খারাপ হয়ে আছে মনে হচ্ছে। আচ্ছা আয় বস, শুনি কার সাথে কি করছিস। তখন মেঘলা বলল, সবসময় কি আমি কিছু করি? অন্যরা কেউ আমার সাথে কিছু করে না? তখন রাফি বলল, কে কি করছে বল, এখনই তার তার খবর বানিয়ে ছাড়বো। তখন মেঘলা বলল, ফাইজলামি বাদ দে, এখন চল আমার সাথে। তখন রাফি বলল, কোথায় যাব? তখন মেঘলা বলল, কৈফিয়ত দিতে হবে। তখন রাফি বলল, উফ, ভালো করে কথা বলতে পারিস না, সবসময় জেদ। এইটুকখানি একটা মেয়ে, এত জেদ রাগ কোথায় সেটা বুঝি না। তখন মেঘলা বলল, আচ্ছা যেতে হবে না। তখন রাফি বলল, আরে 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 মেরে জান, আমি যাব না বললাম নাকি? 10টা না 5টা না, একটা মাত্র বউ। তখন মেঘলা বলল, কে কার বউ? ফালতু কথা বলবি না, আমি তোর বোন। তখন রাফি বল, হুম, সেটা সময় হলেই দেখা যাবে। রাফি মেঘলাকে নিয়ে যেই রুম থেকে বের হলো, জেনি এসে সামনে দাঁড়ালো। তখন জেনি বলল, স্যার কোথায় যাচ্ছেন? তখন মেঘলা বলল, যাচ্ছে, ফিরতে দেরি হবে। কিরে দাঁড়িয়ে আছিস কেন, চল। জেনি বলল, কিন্তু স্যার 12টায় তো আপনার ইম্পর্টেন্ট মিটিং আছে, গেস্টরা তো ইতিমধ্যে চলে এসেছে, নাবিল স্যারও নেই, আপনিও চলে গেলে কিভাবে হবে? তখন রাফি বল, ওহ গড, আমি তো ভুলেই গিয়েছিলাম, থ্যাঙ্কস জেনি মনে করিয়ে দেওয়ার জন্য। তখন জেনি বলল, এটা আমার ডিউটি, থ্যাঙ্কস দিয়ে ছোট করবেন না প্লিজ। তখন রাফি বলল, আচ্ছা তুমি নিজের কাজে যাও। জেনি চলে গেল। রাফি মেঘলার কাছে এসে বলল, আমি যদি কাল তোকে ঘুরতে নিয়ে যাই, তুই কি রাগ করবি? তখন মেঘলা না বোধক ইশারা করে চলে গেল। রাফি বলল, পাগলিটা রাগ করছে জানি, কিন্তু আমারও তো কিছু করার নেই, তবে প্রমিস করছি কাল সারাদিন তোকে নিয়ে ঘুরবো, তখন নিশ্চয়ই আর রাগ করে থাকতে পারবি না। সারাদিন অফিস শেষ, রাফি আর জেনি একসাথেই বাসায় ফিরল। হঠাৎ রাফি গাড়ি থামালো। জেনি বলল, কি হয়েছে স্যার, থেমে গেলেন যে? তখন রাফি বলল, সারাদিন মেঘলাকে অনেকবার ফোন করছি, মেঘলা ফোন ধরেনি, তার মানে রাগ করে আছে। কোনো গিফট না নিয়ে গেলে আমার সাথে কথা বলবে না। মেঘলা খুব অভিমানী, আজও রাগ ভাঙাতে আমার বেহাল দশা হবে শিওর। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি, বলে রাফি চলে গেল। তখন জেনি মনে মনে বলল, মেঘলা কি আছে এই মেয়েটার মাঝে যে অন্যদিকে চোখই যায় না আপনার? সারাদিন আপনার পাশে থাকি, একটা বারো কি আপনার চোখ পড়ে না? রাফি একটা চকলেটের বক্স নিয়ে বাসায় ফিরলো। রাফি বাসায় ঢুকে মেঘলাকে ডাকতে লাগলো। তখন নাবিলের মা এসে বলল, মেঘলা তো বাসায় নেই। রাফি বলল, বাসায় নেই মানে কি? রাত 9টা বাজে, এখনো কোথায় গিয়েছে? তখন নাবিলের মা বলল, এখনো কোথাও যায়নি, সকালে গিয়েছিল, এখনো ফিরেনি। তখন রাফি বলল, এখনই ফিরেনি মানে? ও তো আজ স্কুলেও যায়নি, সারাদিন ধরে ও কি করছে? রাতের বেলায় বাইরে থাকা যাবে না, এটা কি ও জানে না? তখন নাবিলের মা বলল, এত কথা না বলে ফোন করে দেখ না কোথায় গেল। রাফি 2বার ফোন দেওয়ার পর মেঘলা ফোন ধরলো। রাফি বলল, হ্যালো মেঘলা, কোথায় তুই? তখন মেঘলা বলল, রাস্তায় আসি, বাসায় আসছি। তখন রাফি বলল, ও আচ্ছা আয় তাহলে, বলে ফোনটা কেটে রাফি গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো। ঘড়িতে 10টা বেজে গিয়েছে, কিন্তু মেঘলা এখনো ফিরেনি। তখন রাফি আবারও মেঘলাকে ফোন দিল। রাফি বলল, কিরে কোথায় তুই? তখন মেঘলা বলল, উফ, বললাম না রাস্তায়, এত বিরক্ত করছিস কেন? আর ফোন দিবি না বলে মেঘলা ফোনটা কেটে দিল। রাফি বলল, আমার দুশ্চিন্তা কাটার তোর বিরক্ত লাগছে? খুব বার বেড়ছে তাই না? আজ একবার বাসায় আয়, তোর তো হবে। কিন্তু মেঘলা কোথায় থেকে ফিরছে যে এতক্ষণ লাগছে? প্রায় 10টা 30-এ বাসার সামনে এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নীরব আর মেঘলা একসাথে নামলো দেখেই রাফির মেজাজ খারাপ হয়ে গেল। তখন মেঘলা বলল, নীরব ভিতরে চলো, একটু বিশ্রাম নিয়ে তারপরে যাবে। নীরব বলল, না আজ না, অন্য দিন আসবো, কেমন?
তখন মেঘলা বলল আচ্ছা সাবধানে যেও, গিয়ে আমাকে জানিও। তখন নীরব বলল আচ্ছা। মেঘলাকে নামিয়ে দিয়ে নীরব চলে গেল। দৃশ্যটা রাফির জন্য যথেষ্ট আপত্তিকর, তাই মেঘলা ঘরে ঢোকার আগে রাফি বাইরে গিয়ে মেঘলাকে টানতে টানতে ভিতরে নিয়ে আসলো। মেঘলা বলল কি হচ্ছেটা কি? তখন রাফি বলল আমিও সেটা জানতে চাচ্ছি, হচ্ছেটা কি? এত রাতে তুই নীরবের সাথে কেন? মেঘলা বলল ওর সাথে সারাদিন ছিলাম, তাই এখনো আছি। তখন রাফি বলল মেঘলা বলল এই আমাকে ধমকাবি না, আমি তোর ধমককে ভয় পাই না। তখন রাফি বলল তা পাবি কেন, পাখা গজিয়ে গেছে তো। তখন মেঘলা বলল পাখা গজানোর কি আছে, আমি তো বাইরের কোনো ছেলের সাথে যাইনি, নিজের বরের সাথেই গিয়েছি। রাফি এবার নিজেকে কন্ট্রোল করতে পারলো না, ঠাস করে মেঘলার গালে থাপ্পড় বসিয়ে দিল। রাফি মেঘলার মুখ চেপে ধরে বলল কি হয় তোর, আবার বল। রাফির চেঁচামেচিতে বাসার সবাই এসে হাজির হলো। রাফি বলল ভালোভাবে বলছি, সারাদিন কি করছিস বল। নীরবের সাথে মিলামিশা আমার পছন্দ না, তুই জানতি না, তবুও গেলি কেন? মেঘলা রাফির কথায় জবাব না দিয়ে রাফিকে অবাক করে দিয়ে সবার সামনে ঠাস করে রাফিকে একটা থাপ্পড় মারলো। তাতে রাফির সাথে সাথে সবাই অবাক হয়ে গেল। নাবিলের মা বলল এটা তুই কি করলি মেঘলা? তখন রাফির মা বলল দেখ রাফি দেখ, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিস তুই। কিরে মেঘলা, তোর এত সাহস হয় কি করে রাফির গায়ে হাত তুলছিস? তখন জেনি বলল সত্যি তো, যার টাকায় থাকো খাও তার গায়ে হাত তুলছ? বুক কাঁপল না? তার গায়ে হাত তুলতে বুক কাঁপল না? অনেক অকৃতজ্ঞ দেখছি, তোমার মতো দেখিনি। জেনির কথা শেষ হওয়ার আগেই মেঘলা আবার রাফিকে থাপ্পড় মারল। তখন জেনি বলল কি সর্বনাশ আন্টি, আপনারা এসব কি করে মেনে নিচ্ছেন? এই তুমি এসব কি করছো? একজন অস্ত্রিতার এত সাহস মানায় না মেঘলা। তখন মেঘলা বলল কে অস্ত্রিতা? অস্ত্রিতা আমি না, তুমি আর তোমার রাফি দুজনেই অস্ত্রিতা, বুঝছো? আমি কোন দুঃখে অস্ত্রিতা হতে যাব? এখানে উপস্থিত সবাই জানে এই বাড়ির 1/3 আমার মায়ের নামে। মা সব কিছুর ভাগ নিল, বাসার ভাগটা নেয়নি। সেই হিসাবে আমি তো কেবল একটা রুমে থাকি। আর কে কার টাকায় খায় বললে? তোমার প্রেমিকা মানে রাফির টাকায় আমি খাই? যদি তাই ভেবে থাকো তাহলে বলবো ভুল ভাবছো। আমি এই ছেলের টাকায় খাই না, বরং ওই আমার টাকায় চলে। তুমি না জানলেও এখানকার সবাই জানে রাফির সমস্ত কিছুর মালিক একমাত্র আমি। তাই আমি আমার নিজের টাকাতেই খাই, বরং রাফি যে টাকা দিয়ে তোমার সাথে ফষ্টি নষ্টি করে সেটা আমার কাছ থেকে নেয়া। রাফি আমার অফিসের একজন কর্মচারী ছাড়া আর কিছুই না। তখন রাফি মনে মনে বলল যাক, বহুদিন পর মেঘলা জোর গলায় কথা বলছে, আমার উপর অধিকার দেখাচ্ছে। মনে হচ্ছে যেন সেই আগের মেঘলা, কিন্তু জেনি আর আমাকে নিয়ে কী সব আবল তাবল বলছে বা বকছে। তখন মেঘলা বলল বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো তোমার প্রেমিকাকে। একটা কথা শোনো, ওকে বিয়ে করলে তুমি শুধু ওকেই পাবে, তাছাড়া এক কানা কারিও পাবে না। তখন জেনি বলল তুমি পাগল হয়ে গিয়েছো মেঘলা, তাই যা ইচ্ছা তাই বলছো? তখন মেঘলা এবার রাফির দিকে তাকিয়ে বলল আর থাপ্পড় খেতে না চাইলে তোর প্রেমিকার মুখ বন্ধ করতে বল। তখন রাফি বলল এসব তুই কি বলছিস? ও আমার প্রেমিকা হতে যাবে কেন? তখন মেঘলা বলল ফষ্টি নষ্টি করতে পারবি আর আমি বলতে পারবো না? তখন রাফি বলল আমার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। মেঘলা কথা না ঘুরিয়ে সরাসরি বল, নীরবের সাথে যোগাযোগ রেখেছিস কেন? কোন সাহসে ওর সাথে বেড়াতে গেলি? তখন মেঘলা বলল তুই কোন অধিকারে আমার কাছে কৈফিয়ত চাস? আমি কার সাথে যাব, কি করব, তার কৈফিয়ত তোকে দিতে হবে কেন? তখন রাফি বলল আমার তোর উপর কিসের অধিকার? আমি তোর কি হই দেখতে চাস? দেখাবো। বলে রাফি মেঘলার দিকে এগোতেই মেঘলা পিছিয়ে গিয়ে বলল তুই কি আমাকে কৈফিয়ত দিস? তাহলে আমি কেন দিব? তখন নাবিলের মা মেঘলাকে টেনে নিজের কাছে নিয়ে বলল চুপ কর মেঘলা, কি করছিস তুই? রাফিকে রাগালে ও কি করবে তুই ভালো করে জানিস, কেন মার খেতে চাইছিস? তখন মেঘলা বলল ছোট মা, আমি ওকে থাপ্পড় মারলাম সেটাই সবার চোখে পড়লো, প্রথমে যে ও আমাকে মারলো সেটা তোমাদের চোখে পড়লো না? রাফি সবসময় অন্যায় করে যাবে, যখন ইচ্ছা আমাকে মারবে, এটাই বুঝি নিয়ম? ও মেয়ে নিয়ে নিজের বাসায় রাখতে পারবে, দিনরাত 24 ঘন্টা একটা মেয়ের সাথে থাকতে পারবে, তাতে কোনো দোষ নেই তাই না? রাফি মেঘলাকে টেনে নিজের কাছে নিয়ে নিল। রাফি বলল মেঘলা জেনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। মেঘলা এবার ভিডিওটা বের করে রাফির সামনে রাখলো আর বলল যার সাথে তোর কোনো সম্পর্ক নেই তার সাথে যদি এমন করতে পারিস, তাহলে যার সাথে আমার বাগদান হয়েছে তার সাথে আমি রাত কাটাতে পারি না কেন? রাফি ভিডিওটার দিকে একবার দেখে জেনির দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রাফি রাগ কন্ট্রোল করে মেঘলাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। রাফি বলল মেঘলা এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট,
মেঘলা বলল অ্যাক্সিডেন্ট? ভালোই বলছিস, কি সাংঘাতিক অ্যাক্সিডেন্ট রে। কিন্তু অ্যাক্সিডেন্টে তো মানুষ ব্যথা পায়, তোকে দেখে তো মনে হচ্ছে না তুই তুই মজা পাচ্ছিস। রাফি দাঁতে দাঁত চেপে বলল, আমি তোকে পরে সবটা বলবো। তখন মেঘলা বলল, তার দরকার নেই, শোন তোরটা অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু আমি মিথ্যা বলতে শিখিনি, তাই আমারটা অ্যাক্সিডেন্ট না, আমি ইচ্ছা করে নীরবের সাথে গিয়েছিলাম। তখন রাফি বলল, কিন্তু কেন? তুই আমাকে প্রশ্ন করতে পারতি, জানতে চাইতে পারতি কি হয়েছিল, তা না করে তুই। তখন মেঘলা বলল, কার কাছে জানতে চাইবো? যে জানতো আমি কারোর সাথে রুম শেয়ার করি না, যেন যে আমাকে অন্য একজনের সাথে বেড শেয়ার করতে বাধ্য করছিল। আমি অন্ধকার ভয় পাই, যেন যে আমাকে অন্ধকারে থাকতে বাধ্য করছিল তাকে জিজ্ঞাসা করব। কী বা জিজ্ঞাসা করব? সব তো নিজের চোখেই দেখতে পাচ্ছি, জিজ্ঞাসা করার কি দরকার? তখন রাফি বলল, মেঘলা আমার কথাটা একটু শোন, উপরে চল, আমি তোকে সব খুলে বলবো। তখন মেঘলা বলল, অনেক শুনছি, সুযোগও দিয়েছি, আর না, এবার তুই কান খুলে শুনে রাখ, আমি তোর সাথে থাকতে চাই না, আমার সাথে তোর যা সম্পর্ক ছিল আজ সব কিছুর ইতি টানলাম। তখন রাফি বলল, তার মানে তুই যাবি না? তখন মেঘলা বলল, যাবো, তবে উপরে নয়, বাইরে। তখন রাফি বলল, ও আচ্ছা বেশ, তো একটু অপেক্ষা কর ছোট মা, এখানে তো বাংলা সিনেমা হচ্ছে না, তাহলে তোমরা দাঁড়িয়ে কি দেখছো? রাত হয়েছে, সবাই ঘুমাতে যাও। রাফি রেগে আছে, তাই কেউ কথা না বাড়িয়ে চলে যেতে চাইলো। তখন মেঘলা বলল, ছোট মা যেও না প্লিজ, তোমরা চলে গেলে ও আমাকে মারবে। রাফি চোখ গরম করে বলল, মিলি নেহা দাঁড়িয়ে আসিস কেন, উপরে যা। সবাই বুঝলো রাফি এখন এখানে কাউকে অ্যালাউ করবে না, তাই সবাই চলে গেল। রাফি মেঘলার কাছে যেতে যেতে বলল, এবার বল, কি জানি বলছিলি, চলে যাবি তাই না? তখন মেঘলা বলল, এদিকে আসছিস কেন, কাছে আসবি না বলছি না, আমি কিন্তু কেঁদে দিব। তখন রাফি বলল, ভয় দেখিয়ে লাভ নেই, তুই কাঁদলে আমার কি, এখন আর আমার খারাপ লাগে না, পাখা গজিয়ে গেছে তো তাই না? তখন মেঘলা বলল, কাছে আসবি না বলছি না, আসছিস কেন, আমাকে যেতে দে। মেঘলা প্রায় কেঁদেই ফেলছে। তখন রাফি বলল, আয় হায় জান, তুমি কাঁদছো কেন, তোমার মুখে তো বুলি ফুটছে, কান্নায় তোমাকে মানায় না। তখন মেঘলা বলল, কি জানি করলো, আচ্ছা কে মেসেজ, 3:15 বাজে, আল্লাহ। রাফি বলল, আরে চুপ কর, মারবো না, হাজার হোক একটা বউ আমার। আচ্ছা এত করেই চাইছিস যখন, একটা সুযোগ দিচ্ছি, আমি তোকে 1 মিনিট সময় দেব, এর মধ্যে যদি দরজা টাচ করতে পারিস তাহলে তুই মুক্ত, আমি আর বাধা দিব না। সাথে সাথে মেঘলার মুখে হাসি ফুটে উঠলো। মেঘলা বলল, দরজা পর্যন্ত যেতে আমার 5 সেকেন্ড সময় লাগবে। তখন রাফি বলল, পারেও বটে, এই কান্না আবার এই হাসি, কবে যে বড় হবে পাগলিটা। তখন মেঘলা বলল, সময় শুরু এখন। রাফি বলল, আরে দাঁড়া, আমি কথা তো এখনো শেষ হয়নি, শর্তটা শোন, যেতে পারলে তো ভালো, না যেতে পারলে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, রাজি? মেঘলা একটু ভেবে বলল, আচ্ছা রাজি, তবে এই 1 মিনিটে তুই আমার শরীরে টাচ করতে পারবি না। তখন রাফি বলল, কত বুদ্ধি মাথায়, আচ্ছা যা ওকে, এটাও মেনে নিলাম। তখন মেঘলা বলল, বাহ, এবার আর আমায় আটকায় কে, শুরু কর, 1 2 3 বল। তখন রাফি বলল, আচ্ছা নে, সময় শুরু এখন। মেঘলা যেই দৌড় দিতে যাবে, রাফি মেঘলার চুল ধরে ফেললো। মেঘলা বলল, আরে হারামি, চুল ধরে রাখলে যাব কি করে? তখন রাফি বলল, তা আমি কি জানি, তুই বলছিলি না শরীর টাচ করা যাবে না, আমি তো করিনি, দেখ আমি তোর থেকে 10 ইঞ্চি দূরে আছি। মেঘলা বলল, ভালো হচ্ছে না স্যার, বলছি আমার লাগছে। তখন রাফি বলল, সো সরি মাই ডিয়ার বউ, তোমার সময় শেষ। তখন মেঘলা বলল, তুই চিটিং করছিস, এসব আমি মানি না, আমি চলে যাব। তখন রাফি বলল, তাই নাকি, এতই সহজ? তখন মেঘলা বলল, রাফি বলল, মেঘলা অনেক হয়েছে, এখন আমার কথাটা একটু শোন প্লিজ। মেঘলা 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে বলল, না না না, আমি কিছু শুনতে চাই না। রাফি বলল, ওকে, তুই যেহেতু শুনতে চাস না, ঠিক আছে, শুনিস না, আমিও বলবো না, তবে একটা কথা শুনে রাখ, আমি যতদিন না চাইবো তুই আমার কাছ থেকে দূরে যেতে পারবি না। আর একটা কথা, আজ থেকে এই বাসার দরজা তোর জন্য বন্ধ, এখন থেকে কোনো কারণেই বাসার বাইরে যেতে পারবি না তুই, তোর পড়াশোনা বন্ধ। আর হ্যাঁ, আমার যার সাথে যা ইচ্ছা করব তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, কিন্তু তুই কারোর সাথে কথা পর্যন্ত বলতে পারবি না। তখন মেঘলা বলল, মগের মূল্য পেয়েছিস নাকি যে তুই যা বলবি সেটাই হবে? রাফি বলল, সে তুই যাই ভাবিস, আমি যা বললাম সেটাই হবে, এই ব্যাপারে তুই যতই বাড়াবাড়ি করবি নিয়ম ততই কড়াকড়ি হবে, মনে রাখিস। তখন মেঘলা বলল, রাফির বাচ্চা,
তখন রাফি বলল আমার মেজাজ খারাপ হয়ে পারে, এমন একটা শব্দ মুখ থেকে বের হলে কথা বলার মতো অবস্থা রাখবো না। মেঘলা তাকিয়ে আছে। তখন রাফি বলল ড্যাব ড্যাব করে তাকিয়ে না থেকে ঘরে যা। তখন মেঘলা বলল তোকে আমি খুন করব। তখন রাফি বলল আবার। তখন মেঘলা বলল ক্যারেক্টারলেস ছেলে একটা, নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তুই একাই রাজা, বাকিরা সবাই তোর প্রজা, তুই যা বলবি তাই শুনবে। তখন রাফি বলল তুই যে ভালো কথার মেয়ে না জানতাম, চল অনেক সহ্য করে ফেলছি, আর না। মেঘলা বলল স্যার বলছি যাব না, আমি তোর সাথে খারাপ ছেলে স্যার। তখন রাফি বলল তুই যাবি, তোর ঘাড়ও যাবে। রাফি মেঘলাকে টানতে টানতে উপরে নিয়ে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তখন মেঘলা বলল দরজা খোল বলছি, হারামি বদমেজাজি সাইকো, খোল বলছি, না হলে জুতা খুলে মারবো, লুচ্চা কোথাকার। রাফি দরজার বাইরে। তখন রাফি বলল আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, বকা দিতে ইচ্ছা করলে দিতে পারিস, কিন্তু ক্যারেক্টার নিয়ে কথা বললে তোর কপালে দুঃখ আছে। তখন মেঘলা বলল দরজা খোল বলছি। রাফি বলল আগে বল, মাথা ঠান্ডা করে আমার কথা শুনবি, তাহলে খুলে দেব। তখন মেঘলা বলল তুই খুব ভালো ব্রেন ওয়াশ করতে পারিস, সেটা আমি জানি, নিশ্চয়ই বলবি আমি নেশা করছিলাম, তাই ভুল করে এসব করে ফেলছি, ক্ষমা করে দে। দেখ শোন, এসব ন্যাকামি তার কাজ হবে না। তখন রাফি বলল তুই কি আমার কথা শুনবি নাকি বন্ধ করে চলে যাব? 1 থেকে 3 গুনবো, এর মধ্যে রাজি না হলে সত্যি সত্যি চলে যাব কিন্তু। 1 2। তখন মেঘলা বলল শুনবো খুল প্লিজ। রাফি বলল গুড গার্ল। রাফি দরজা খুলতেই মেঘলা রাফির দিকে একটা ব্যাগ ছুঁড়ে মারলো। রাফি হতবাক। মেঘলা বলল এটা আমার রুম, এখানে আমি আমার বরের সাথে থাকবো, তুই তোর প্রেমিকার সব জিনিসপত্র তোর রুমে নিয়ে রাখ, আজ থেকে জেনি তোর সাথে তোর ঘরে থাকবে বলে মেঘলা দরজা লাগিয়ে দিল। তখন রাফি বলল তোর কপালে দুঃখ আছে, আজ তোর খাওয়া বন্ধ। তখন মেঘলা বলল যা যা, তোর কাছ থেকে কে খেতে চাইছে, তোর মুখ দেখতে চাই না, বিদায় হ এখান থেকে। তখন রাফি বলল আচ্ছা আমিও দেখবো আমাকে ছাড়া তোর কি করে চলে। রাফি এবার জেনির কাছে গেল। রাফি জেনির মুখোমুখি দাঁড়ালো। জেনির বোঝার বাকি রইল না যে তার কপালে দুঃখ আছে। গাইস ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? রাফি আমি শুধু তোমার পার্ট 39 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। জেনির বোঝার বাকি রইল না যে তার কপালে দুঃখ আছে। রাফি বলল একই হয়তো বলে সুখে থাকতে ভূতে কিলায়, এতদিন জানতাম নিজের ভালো পাগলেও বুঝে, এই প্রথম কাউকে দেখলাম যে নিজের পায়ে কুড়াল মারে। আচ্ছা জেনি, কোন লজিকে আপনি এটা করলেন? মানে আপনি কি আদেও সুস্থ? আমার তো মনে হয় না। যাই হোক, আপনার কাছে কৈফিয়ত চাওয়ার অধিকার আমার নেই। কেন করছেন তার ব্যাখ্যা শুনতে চাই না। বাইরে যাওয়ার রাস্তাটা ওদিকে আসতে পারেন। তখন জেনি বলল স্যার আপনি করে বলছেন কেন? তখন রাফি বলল কারণ আজকের পর আমি আপনাকে চিনি না, তাই জীবনে অনেক বোকা দেখছি, আপনার মতো দেখিনি। একটা কথা শোনেন, আমি আপনাকে বাসায় এনেছিলাম আপনার জন্য না, আপনার মায়ের জন্য, কিন্তু আফসোস আপনি নিজেই সুযোগটা কাজে লাগাতে পারলেন না। আপনি যা করছেন যেন বুঝে ঠান্ডা মাথায় করছেন, পুরোটাই গোছানো প্ল্যান ছিল, তাই এবার নিজের রাস্তায় নিজে দেখে নিন। তখন জেনি বলল স্যার একটা সুযোগ দিন প্লিজ, আরেকটা সুযোগ দিন প্লিজ, আর এমন হবে না। তখন রাফি বলল আপনি ছেলে হলে এতক্ষণে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারতেন না? আমি আপনার সাথে এখনো খারাপ কিছু করিনি, এইটুকু ক্ষমা কি যথেষ্ট নয়? তখন জেনি বলল স্যার আপনিও তো আমার অবস্থা জানেন, আপনি আমাকে বের করে দিলে আমি কোথায় যাব? তখন রাফি বলল সেটা আমার জীবন নিয়ে টানাটানি করার আগে ভাবা উচিত ছিল না। তখন রাফির মা বলল এত রাতে একটা মেয়ে কোথায় যাবে রাফি, তুই এমন করতে পারিস না। তখন রাফি বলল মা, অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া সমান কথা, সেটা নিশ্চয়ই জানো। তখন রাফির মা বলল ওকে এখন বের করে দিলে ওর সাথে যদি খারাপ কিছু ঘটে নিজেকে ক্ষমা করতে পারবি? তখন রাফি বলল ওর সাথে খারাপ কিছু ঘটলে তার দার ভাই আমার হবে কেন? হ্যাঁ এটা ঠিক, আমি ওর মাকে কথা দিয়েছিলাম ওকে দেখে রাখবো, তার মানে এই না যে ও আমাকে মেরে ফেলার প্ল্যান করবে, তারপরও আমি ওর সাথে একই বাড়িতে থাকবো। আফটার অল জীবন বাঁচানো ফরজ। তখন রাফির মা বলল ও কি এমন অন্যায় করছে? তখন রাফি বলল আমার আত্মাকে আমার থেকে আলাদা করতে চেয়েছে, এরপরও আমি ওকে এই বাড়িতে থাকতে দিব? তখন রাফির মা বলল বাবা আমার কথাটা একটু শোন, আজ রাতটা শুধু থাক, কাল না হয় চলে যাবে। তখন রাফি বলল না কাল নয়, আজ এই মুহূর্তেই। তখন রাফি বলল মা আমার দয়া মায়া কম সেটা জানোই, তবু কেন বলছো?
আর হ্যাঁ মিস জেনি, কাল থেকে আপনি আর অফিসে আসবেন না। তখন রাফির মা বলল, আজ জেনির জায়গায় মেঘলা থাকলে তুই এমন করতে পারতি? তখন রাফি বলল, অবশ্যই পারতাম, বরং এতক্ষণে মেঘলার হাড় ঘুর আস্ত থাকতো না। যাকে এত ভালোবাসি তাকে মারতেও আমার খারাপ লাগে না, আর এ তো বাইরের একজন। তখন রাফির মা বলল, তার মানে তুই ওকে বের করে দিবি? তখন রাফি বলল, এক কথা কতবার বলবো, পৃথিবী উল্টে গেলেও বের করে দেব। তখন মেঘলা বলল, না দিবি না, ও এখানেই থাকবে। তখন রাফি বলল, বাহ, বাংলা সিনেমার শাবানার আগমন ঘটছে, দেখছি দেখছি এসে আবার ডায়লগ দেওয়াও শুরু করে দিয়েছে। তখন মেঘলা বলল, চুপ থাক, ও কি করছে যে যেতে হবে, যা করার তুই করছিস, যাওয়ার হলে তুই যা, ও কোথাও যাবে না। তখন রাফি বলল, জেনি আমি খুব বেশি রেগে যাওয়ার আগে বেরিয়ে যাও। এখন মেঘলা বলল, এত রাতে ও কোথায় যাবে? তখন রাফির মা বলল, ঠিক বলছিস মেঘলা, তুই ওকে একটু বল যদি তোর কথা শোনে। তখন মেঘলা বলল, ভাইয়া শোন না। তখন রাফি বলল, হয়েছে আর না, আচ্ছা তোদের যেহেতু এতই টেনশন, তাহলে জেনিকে গার্ড দিতে তোরাও বেরিয়ে যা। তখন মেঘলা বলল, মানে কি? রাফি বলল, তুই মা আর জেনি তিনজনেই এই মুহূর্তে বাসা থেকে বের হ, আমার ঘুম পেয়েছে, তোদের বের করে দিয়ে ঘুমাবো। তখন রাফির মা বলল, রাফি। তখন রাফি বলল, আমি তো জোর করছি না মা, বাসা থেকে বের করে দেওয়ার মতো খারাপ ছেলে আমি নই, পুরোটাই তোমার সিদ্ধান্ত, হয় উপরে যাও অথবা বাইরে। তখন রাফির মা আর কিছু না বলে উপরে চলে গেলেন। রাফি বলল, জেনি প্লিজ আপনি আসুন। জেনি আর কোনো উপায় না দেখে বের হতে চাইলো। তখন মেঘলা বলল, দাঁড়াও জেনি, আমিও যাব। তখন রাফি বলল, প্লিজ আসুন আপনারা। মেঘলা পা বাড়াতে রাফি তাকে কোলে তুলে নিয়ে উপরে চলে গেল। উপরে যেতে লাগলো। মেঘলা বলল, কি করছিস স্যার? এই তো বললি চলে যেতে। তখন রাফি বলল, তোর জন্য বাসার দরজা বন্ধ, মনে নেই? তখন মেঘলা বলল, তুই ভেবেছিস তোর 7 খুন মাফ? নিজের দোষ ঢাকতে সাক্ষীকে বিদায় করে দিলি, বাইরে তো ঠিকই রিলেশন রাখবি, জানি না মনে করছিস? তখন রাফি কিছু না বলে টপ করে মেঘলাকে কোল থেকে ফেলে দিল। মেঘলা বলল, কি করলি এটা? তখন রাফি বলল, তোর মতো মেয়ের আগে গেলেও দোষ, পিছে গেলেও দোষ। ওকে রাখলে বলতেই রিলেশন আছে, তাই রেখে দিয়েছি। এখন বলছিস লুকিয়ে রিলেশন করব, তুই আসলে চাসটা কি? তখন মেঘলা বলল, মুক্তি। তখন রাফি বলল, ছোট মা শোনো, এই হারামজাদিকে আজকেও সত্যি সত্যি খেতে দিবে না। তখন মেঘলা বলল, খেতে আমার বয়ে গেছে, কি জল্লাদ, কোমরটা ভেঙে দিল। তখন রাফি বলল, এইটুকুতে কোমর ভেঙে গেল তো ভালোই হতো, বিদায়ও এখান থেকে। বলে রাফি নিজের ঘরে চলে গেল। মেঘলাও নিজের ঘরে চলে গেল। পরের দিন সকাল 10টা বাজে, ছুটির দিন হওয়ায় রাফি একটু বেলা করে ঘুম থেকে উঠে নিচে আসলো। রাফি বলল, ছোটো মা খাবার দাও, সবাই খেয়ে ফেলছে নাকি? তখন ছোটো মা বলল, রাফি বলল, নাবিল কবে ফিরবে? ওকে ছাড়া বাসাটা একবারে খালি খালি লাগে। তখন নাবিলের মা বলল, ও রওনা দিয়েছে, এই চলে আসলো বলে। তখন রাফি বলল, ও ভালোই হলো। তখন নাবিলের মা বলল, আচ্ছা রাফি, কাল এত রাতে মেয়েটাকে বের করে দেওয়াটা কি ঠিক হলো? কোথায় গিয়েছে কে জানে? তখন রাফি বলল, চিন্তা করো না, আমি অফিসের একজন স্টাফকে বলে দিয়েছি ওকে নিয়ে যেতে অফিসে, ওরা ভালো বান্ধবী, তাই কোনো অসুবিধা হবে না, আর আমি অন্য কোনো অফিসে ওর একটা চাকরির ব্যবস্থা করে দিব। কথা যখন দিয়েছিলাম দায়িত্ব এড়িয়ে যাব কি করে বলো? ওকে ভয় দেখানোর জন্যই এত রাতে বের করে দিয়েছি, যাতে ভবিষ্যতে কারোর সাথে এমন না করে। ছোট মা। তখন নাবিলের মা বলল, যাক নিশ্চিন্ত হলাম, ভালো করেছিস বাবা, এবার মেঘলাকে ডেকে আন, তুই না বললে খাবে না তো হয়তো। তখন রাফি বলল, ও মা, মহারানী এখন ওঠেনি। তখন নাবিলের মা বলল, না, তোর সাথে রাগ করছে মনে হয়। তখন রাফি বলল, এই জীবনে ও আর বড় হবে না বলে মনে হয় না, দাও দাও ওর খাবারটা দাও, আমি দাও ওর খাবারটা দাও, আমি ওকে দিয়ে আসি। রাফি মেঘলার খাবার নিয়ে মেঘলার ঘরে যেতে গেল। দরজা খুলে থাকায় নক না করে রাফি ঢুকে গেল। কিন্তু দরজা খুলে রাফি বেশ অবাক হলো, কারণ মেঝেতে মেঘলার জামা পরে আছে। রাফি জামাটা হাতে নিয়ে বিছানার দিকে তাকাতেই রাফির হাত থেকে প্লেটটা পড়ে গেল। এমন একটা দৃশ্য তার জন্য অপেক্ষা করছে, সেটা রাফি চিন্তাও করতে পারেনি। দরজা খুলে রাফি বেশ অবাক হলো, কারণ মেঝেতে মেঘলার জামা পরে আছে। রাফি জামাটা হাতে নিয়ে বিছানার দিকে তাকাতেই রাফির হাত থেকে প্লেটটা পড়ে গেল। এমন একটা দৃশ্য তার জন্য অপেক্ষা করছে, সেটা রাফি চিন্তাও করতে পারেনি। প্লেটটা ভাঙার শব্দে মেঘলার ঘুম ভাঙলো। মেঘলা আর মরে
মেঘলা আর মোর ভেঙে বলল, তুই এত সকালে আমার ঘরে কি করছিস? রাফি রীতিমতো কাঁপছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মেঘলা বলল, কিরে স্ট্রেচ্চ হয়ে গেলে নাকি? কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? তখন রাফি বলল, এসবের মানে কি মেঘলা? তখন মেঘলা বলল, বলছি আগে শার্টটা দে, আমার জামাটা তো খাবার ফেলে নষ্ট করে ফেলছিস। রাফি বলল, এমন ভাবে কথা বলছিস যেন কিছুই হয়নি। তখন মেঘলা বলল, শার্টটা দিবি নাকি এভাবে উঠে আসবো? বলে মেঘলা কম্বলের নিচ থেকে বের হতে চাইলো। রাফি সাথে সাথে নিজের শার্টটা খুলে মেঘলার দিকে ছুঁড়ে মারলো। মেঘলা শার্টটা পরে বিছানা থেকে নেমে দাঁড়ালো। মেঘলা বলল, এবার বল কি হয়েছে? তখন রাফি বলল, না কিছু হয়নি, তবে হবে। বলে রাফি মেঘলার ঘরের দরজা বন্ধ করে এগিয়ে গিয়ে বিছানা থেকে নীরবকে টেনে নামালো। তারপর মারতে শুরু করলো। মেঘলা বলল, কি করছিস স্যার, ওকে যা বলার আমাকে বল, ওকে মারছিস কেন? রাফির কানে মেঘলার কথা ঢুকছে না। রাফি রাফি বলল, আমার বাসায় ঢোকার আগে বুক কাঁপলো না? কোন সাহসে এখানে এসেছো? বলতে বলতে মারছে নীরবকে। মেঘলা রাফিকে টেনে থামিয়ে দিল। মেঘলা বলল, কেন? ও ভয় পাবে কেন? আর আমি বা পাবো কেন? আমি যেটা ভিডিওতে দেখছিলাম তুই সেটা বাস্তবে দেখলি, পার্থক্য এইটুকুই, তোরটা অবৈধ ছিল আর আমারটা বৈধ। নীরব আমার বর, ওর সাথে আমি থাকতেই পারি। রাফি এবার মেঘলাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নীরব মেঘলা বলে গিয়ে মেঘলাকে টেনে তুললো। রাফি বলল, বর? ও বর হলে আমি কে? কিরে বল, আমি কে, জবাব দে। তখন মেঘলা বলল, কেউ না, তুই আমার কেউ না। মেঘলার বলতে দেরি হলো, কিন্তু রাফির তাকে মারতে দেরি হলো না। হঠাৎ নীরব রাফির হাত ধরে ফেললো। নীরব বলল, অনেক হয়েছে, ওকে মারার কোনো রাইট তোমার নেই। রাফি মেঘলা ছোট বাচ্চা না, ও কার সাথে থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর আছে। তুমি জোর করে তোমার সিদ্ধান্ত মেঘলার উপর চাপিয়ে দিতে পারো না। আর একবার মেঘলার গায়ে হাত তুললে আমি সেটা সহ্য করব না। তখন রাফি বলল, তাই নাকি? দেখি তুই আমাকে কিভাবে আটকাস। বাঘবন্দিতায় রাফি আর নীরবের মাঝে হাতাহাতি লেগে গেল। কেউ কাউকে ছাড় দিতে রাজি না। বাসার সবাই হতবাক হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। জানালা দিয়ে দেখা গেল দরজা বন্ধ থাকায় কেউ ভিতরে আসতে পারছে না। মেঘলা চেষ্টা করছে দুজনকে থামাবার, কিন্তু সম্ভব হচ্ছে না। হাতাহাতির এক পর্যায়ে রাফি আলমারিতে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। মেঘলা দৌড়ে গিয়ে রাফিকে ধরলো। রাফির কপাল থেকে রক্ত পড়ছে। রাফি মেঘলার দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও বলল না, তারপর উঠে নীরবকে মারতে লাগলো। নীরব এবার আর বাধা দিচ্ছে না, শান্তভাবে মার খাচ্ছে। তখন মেঘলা বলল, ভাইয়া তোর পায়ে পড়ছি, ছেড়ে দে, আর মারিস না প্লিজ। মারতে হলে আমাকে মার, ওকে ছেড়ে দে। মেঘলার কথায় রাফি আরো খেপে গেল। সে মেঘলাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিল। সেই মুহূর্তে নাবিল আসলো। এসে অবাক হলো, ঘরের দরজা বন্ধ, সবাই বাইরে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। নাবিল বলল, কি হয়েছে এখানে? রাফি এসব কি করছে? আজব, তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, ওকে আটকাচ্ছ না কেন? রাফি দরজা খুল, কি করছিস এসব? থাম বলছি। দরজা ধাক্কা দিতে দিতে বলল নাবিল। নাবিলের গলা শুনেই মেঘলা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। রাফি, নীরব, মেঘলা ও তিনজনের অবস্থা খারাপ দেখে নাবিল অবাক হলো। নাবিল গিয়ে রাফিকে থামতে বলল। রাফি বলল, তুই আমাকে থামতে বলছিস? আমাকে থামানোর আগে এর অবস্থা দেখ, তারপর আমাকে বলতে আসিস। তখন নাবিল মেঘলার দিকে তাকিয়ে বলল, দেখলাম তুই খালি গায়ে আর মেঘলা তোর শার্ট পরে আছে, তার মানে কি আমি ধরে নেব তুই মেঘলার সাথে খারাপ কিছু করছিস? তখন রাফি বলল, আর ইউ সিক নাবিল, তুই বুঝতে পারছিস না এখানে কি ঘটছে? তখন নাবিল বলল, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা বললাম। আমি যা দেখছি সেটা যেমন সত্যি না, তেমনি তুই যেটা দেখছিস হয়তো সেটাও সত্যি না। তাই বলছি শান্ত হ, কি ঘটছে আগে শোন। নাবিলের কথা শুনে রাফি থেমে গেল। নাবিল গিয়ে আবারও দরজা বন্ধ করে দিল। তখন মেঘলা বলল, দরজা বন্ধ করছিস কেন? তখন রাফি বলল, তো কি করবে, তোর কীর্তির কথা সবাইকে জানাবে? তখন নাবিল বলল, আহ রাফি আবার। যাই হোক, তোরা এবার একটু থাম। নীরব, তুমি এখানে কি করছো? নীরব মাথা নিচু করে আছে। তখন মেঘলা বলল, আমি ওকে আসতে বলছিলাম। রাফি বলল, এরপরও আমাকে শান্ত হতে বলবি আমি ভুল বুঝছি? তখন মেঘলা বলল, না, তুই ভুল বুঝবি কেন? এই জীবনে তোর তো কোনো ভুল নেই, সব ঠিক। এত অন্যায় করে গলা ফাটিয়ে বলতে পারবি যা করছি ঠিকই করছি? তখন রাফি বলল, হ্যাঁ বলবই তো, যা করি না সেটা বলবো কেন? ভুল করলে অবশ্যই স্বীকার করতাম। তখন নাবিল বলল, আচ্ছা মেঘলা বল শুনি, রাফির ভুলগুলো কি কি?
রাফি বলল, ও আর কি বলবে, আমি কোনো ভুল করিনি বুঝছিস, তবে এখন করব, আজ আমি ওকে খুন করব, তারপর যা হওয়ার হবে। তখন মেঘলা বলল, ভুল করিসনি, তাহলে কাল কোথায় ছিলি তুই? তখন রাফি বলল, মানে কি, আমি তো কালকে অফিসে ছিলাম, এটা ভুল? তখন নাবিল বলল, ও আচ্ছা তাই তো রাফি, সত্যিই তো তুই অন্যায় করেছিস। রাফি বলল, কিসের অন্যায়? তখন নাবিল বলল, কাল তুই অফিসে থাকবি কেন? মেঘলা তোকে আনতে যাওয়া সত্ত্বেও তুই আসলি না কেন? তখন রাফি বলল, এটা অন্যায়, ওকে ছোট বাচ্চা, যে যখন যা চাইবে তাই করতে হবে। তখন মেঘলা বলল, রাখ তো ভাইয়া, কাকে কি বলছিস? রাফির কাছে নিজের কোনো ভুল কখনো ছিল না, আজও নেই। জেনির সাথে কত কিছু করে ফেললো, তাও তার মনে হলো না সে অন্যায় করছে। তখন নাবিল বলল, রাফি, গতকাল মনির মৃত্যুর বার্ষিকী ছিল, মেঘলা তোকে নিয়ে কবর জিয়ারত করতে যেতে চেয়েছিল, তুই যাসনি। আমি যদি এত দূর থেকে এসে মিলাদে শরিক হতে পারি, তুই পারলি না কেন? তখন রাফি বলল, এটাই আমার ভুল। তখন নাবিল বলল, তোর এটাকে ভুল মনে হচ্ছে না? তখন রাফি বলল, না একদমই না, যদিও আমি কৈফিয়ত দিতে পছন্দ করি না, তাও তোর কাছে যেহেতু ভুল মনে হচ্ছে তখন ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা নাবিল, মনি কবে মারা গিয়েছে তোরা কেউ আমাকে বলছিলি? আমাকে বললে আমি নাকি বিদেশ থেকে চলে আসব, তাই তোরা কেউ আমাকে মৃত্যুর খবরটাও জানাসনি। দেশে এসে জানলাম মনি মারা গিয়েছে, 6 মাস হয় গিয়েছে, কিন্তু ঠিক কবে মারা গিয়েছে বলিসনি, বলছিলি কোনোদিন? তাহলে আমি কি করে জানবো গতকাল মনির মৃত্যুবার্ষিক ছিল? মেঘলা আমাকে একবার বলতো, দেখতো আমি যাই কিনা। আর কবর জিয়ারত নির্দিষ্ট দিনেই করতে হবে কেন? আমি তো প্রতি মাসে মনির কবর জিয়ারত করি, জানি এই বেঈমান মেয়ে সেটা বিশ্বাস করবে না, তাই প্রমাণ দিচ্ছি, শোন। কবর স্থানে যে প্রতি মাসে ফি দিতে হয়, মেঘলা দিয়েছিল কিনা কোনোদিন, বা ফিটা কে দেয় খোঁজ নিয়েছিল কখনো? আমি যতই ব্যস্ত থাকি, প্রতি মাসে কবরস্থানে গিয়ে ফি দিয়ে কবর জিয়ারত করে আসি, বুঝেছিস? আর আমার দ্বিতীয় ভুল, আমি কেন জেনিকে বাসায় আনলাম, তাই তো? মেঘলা, তুই কি বাধ্য হয়ে এঙ্গেজমেন্টটা করতে রাজি হোসনি? জীবনে অনেক পরিস্থিতি আসে যখন আমরা না চাইতেও তা করতে বাধ্য হই। আমি বাধ্য হয়েছিলাম, একজন মৃত্যুর পথযাত্রীর শেষ অনুরোধ আমি ফিরাতে পারিনি। হ্যাঁ, আমি মানছি, আমি তোকে জেনির সাথে এক ঘরে থাকতে বাধ্য করছিলাম, কিন্তু সেটা কেন জানিস? যাতে তুই আমাকে সন্দেহ না করিস। আমি ভেবেছিলাম আলাদা রুমে থাকলে তুই হয়তো মাইন্ড করবি, ভাববি আমি না জানি জেনিকে কি করছি ওর সাথে। তোর সাথে থাকলে সারাক্ষণ তোর সাথেই থাকবে, তাই আমি ওর সাথে কিছু করিনি, সেটা তোর চোখে পড়বে, কিন্তু তোর চোখ সেটা পড়েনি। আমি অফিসে তো নাবিল ছিলই, জিজ্ঞাসা করে দেখ কখনো সন্দেহজনক কিছু দেখছে কিনা। এবার আসি ভিডিওর ব্যাপারে। আমার তৃতীয় সবচেয়ে বড় ভুল, আমি জেনির সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করছি, তাই না? আচ্ছা মেঘলা, ভিডিওটা দেখা নাবিলকে, তুই না বুঝলেও নাবিল ভিডিওটা দেখলে বুঝবে নিশ্চয়ই, আমার বিশ্বাস। মেঘলা ফোন দিচ্ছে না দেখে রাফি নিজেই মেঘলার ফোনটা নিয়ে নাবিলকে দেখালো, তারপর নিজের ফোন থেকে সেদিনের মেঘলার ফোন থেকে করা SMS-টা নাবিল দেখলো। নাবিল বলল, এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে জেনি প্ল্যান করে সবটা করছে। তখন মেঘলা বলল, প্ল্যান মানে কিসের প্ল্যান? তখন নাবিল বলল, মেঘলা তুই কি অন্ধ, দেখতে পাচ্ছিস না জেনি তোর জামা পরে আছে? রাফি বলল, ওর এসব দেখার সময় কোথায়, ও তো অন্য কিছু দেখতে ব্যস্ত। তখন নাবিল বলল, জেনি তোর ফোন থেকে SMS করে রাফিকে ডেকেছিল, তারপর তোর জামা পরে দাঁড়িয়েছিল, তাহলে রাফি কি করে জানবে ওটা তুই না জেনি? তখন রাফি দীর্ঘশ্বাস ফেলে বলল, মেঘলা শোন, আমার যদি কোনো মেয়ের কাছ থেকে সুযোগ নেওয়ার হতো, সবার আগে তোর কাছ থেকেই নিতাম, কমপক্ষে একবার হলেও তোকে ব্যবহার করতাম, তারপর না হয় দূরে ঠেলতাম, তার আগে না। যাই হোক, যা করছিস ভালো করছিস, কাউকে বেশি ভালোবাসলে কষ্ট পেতে হয় শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি, আজ বিশ্বাস করলাম। আমার আর কিছু বলার নেই, এখন নাবিল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তখন নাবিল বলল, তোর আর কিছু বলার আছে মেঘলা? আমার মনে হয় না। আচ্ছা আছে, দেখ মেঘলা, রাফি যতই অন্যায় করুক, এমন একটা জঘন্য কাজ করা তোর উচিত হয়নি। এবার তুই বল, তোর কি শাস্তি হওয়া উচিত? তাছাড়াও আমাদের বাসাটা তো আর হোটেল না যে যার যখন ইচ্ছা চলে আসবে। বাইরের একজন এসে বাসায় একজনকে মারবে, সেটা তো আর মানা যায় না, তাই নীরবকে এখন মাসুল দিতে হবে।
তখন মেঘলা বলল, ভাইয়া যা করার আমি করছি, যা শাস্তি দেওয়ার আমাকে দে, ওকে কিছু বলিস না। তখন রাফি বলল, এত ভালোবাসা, আচ্ছা দেখি এই ভালোবাসা কতক্ষণ থাকে। বলে নীরবকে মারতে গেল রাফি। নাবিল এসে রাফিকে থামালো। নাবিল বলল, মারামারি করে লাভ নেই রাফি, ও যেহেতু পারমিশন ছাড়া আমাদের বাসায় এসেছে, ওকে পুলিশে দিয়ে দেই। তখন মেঘলা বলল, না 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 প্লিজ ভাইয়া, এমন করিস না। রাফি এবার মেঘলাকে একটা থাপ্পড় মারলো। নীরব বলল, আমি রাজি, আমাকে পুলিশে দিয়ে দাও, তবু ওকে মেরো না প্লিজ। নাবিল মেঘলাকে নিজের কাছে নিয়ে ফিস ফিস করে বলল। নাবিল বলল, মেঘলা রাফিকে আর রাগাস না, আমার বন্ধু নতুন জয়েন করছে থানায়, আমি ওকে বলি আসতে, নীরবকে নিয়ে যাক, থানায় নিয়ে ছেড়ে দিবে, আমি বলে দিব। রাফির হাত থেকে নীরবকে বাঁচাতে চাইলে এর চেয়ে ভালো উপায় আর নেই, তুই আর বাড়াবাড়ি করিস না। তখন রাফি বলল, কি বিড়বিড় করছিস, পুলিশকে খবর দেওয়ার দরকার নেই, আমার শাস্তি আমি নিজেই দিতে পারবো। তখন নাবিল বলল, মেঘলা কমপ্লেন করতে রাজি তাই না মেঘলা? মেঘলা নীরবের দিকে তাকালো। নীরব সম্মতি জানালো, তাই মেঘলাও বলল সে কমপ্লেন করবে। কিছুক্ষণের মধ্যে নাবিলের বন্ধু সহ আরো কয়েকজন পুলিশ আসলো। মেঘলা নীরবের নামে অভিযোগ করতে বাধ্য হলো। পুলিশ অভিযোগপত্রে সাইন নিয়ে নীরবকে নিয়ে চলে গেলেন। নাবিল বলল, রাফি এবার তুই নিজের ঘরে যা। তখন রাফি বলল, ঘরে যাব মানে? আসল শয়তান তো এখনো আমার সামনে দাঁড়িয়ে আছে, আগে এটাকে বিদায় করি, এই ড্রেস চেঞ্জ কর, আজকেই তোকে ওই বাসায় রেখে আসবো। তখন মেঘলা বলল, আমি যাব না। তখন রাফি বলল, তুই যাবি, তোর 14 গোষ্ঠী যাবে। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করতে হবে না, এভাবেই যাবি চল। বলে রাফি নিজে মেঘলার কিছু কাপড় চোপড় ব্যাগে ঢুকিয়ে মেঘলাকে টানতে টানতে নিয়ে চললো। রাফি দরজা খুলতেই বাসার সবাই এগিয়ে আসলো। রাফির বাবা বলল, এখানে ঠিক কি হয়েছিল জানতে পারি কি? তখন নাবিল বলল, ওকে কিছু বলো না, আমি সব খুলে বলছি বড় বাবা। রাফি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মেঘলাকে নিয়ে বাইরে গেল। তখন মেঘলা বলল, যেভাবেই হোক রাফির রাগ ঠান্ডা করতে হবে, না হলে আমাকে রেখে এসে ওর নিজের ক্ষতি করবে না, আমি এটা হতে দিব না। আচ্ছা আমার বাসা তো অনেক দূরে, রাস্তায় যেতে যেতে ওকে কাবু করে ফেলতে পারবো মনে হয়। ভাবতে ভাবতে মেঘলা গাড়িতে উঠতে চাইলো। রাফি বলল, সামনে নয় পিছনে, আমি তোর মুখ দেখতে চাই না, আমার পাশে বসার অধিকার তোর নেই, পিছনে বস। তখন মেঘলা মনে মনে বলল, পিছনে বসলে তোর রাগ ভাঙবে কি করে? রে গেলে চলবে না, না যেভাবে হোক সামনে বসতে হবে। রাফি মেঘলাকে নিয়ে গাড়িতে তুলে দিল। রাফি যখন গাড়িতে উঠলো তার আগে মেঘলা নেমে গেল। রাফি নেমে দাঁতে দাঁত চেপে বলল, রাফি বলল, সমস্যা কি? তখন মেঘলা বলল, আমি যাব না বলছি না, আমি ওই বাসায় যাব না বলেই মেঘলা দৌড় দিল। কিন্তু গাইস আজকের পার্টটা এখানে এন্ড করতেছি। ভিডিও লাইক টার্গেট 4K, যদি ওয়ান ডে কমপ্লিট করতে পারো তাহলে নেক্সট পার্ট কালকে পাবা। তো ভিডিওটা সবাই ফটাফট লাইক করো, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হইব কালকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।